সম্মানিত উপস্থিতিবৃন্দ, গণ অভ্যুত্থান ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য, যা এরই ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এরপরে আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন। স্ক্রিনে সাংবিধানিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার এখানে অনেকগুলো বিষয় আছে। আমি সবগুলো বিষয় আলোচনা করব না, সেটি দীর্ঘ আলোচনা হবে, আপনাদের বিরক্তি উদ্যোগ হতে পারে। যেহেতু আমরা মোটামুটি ডিটেইলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি, আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না। আমি দুই একটি বিষয় এখানে আলাপ করতে চাই। অবশ্যই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পান, যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলমান, আমরা সংবিধানে সেই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর উপরে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংযোজন করেছিলেন। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি স্বৈরাচারের সময় সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটিকে সরিয়ে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যেহেতু প্রথমে আমি বলেছি যে বাংলাদেশকে যদি গণতান্ত্রিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে যে কোনো মূল্যে গণতান্ত্রিক অর্থাৎ ভোট প্রদানের যে চর্চা, ভোটিং রাইট বা ভোট যেই বিষয়টি, এটিকে আমাদের অব্যাহত রাখতে হবে এবং অবশ্যই নিরপেক্ষ ভোট, যেই ভোটের উপরে, যেই ভোট ব্যবস্থার উপরে, যেই ভোট প্রক্রিয়ার উপরে বাংলাদেশের মানুষের আস্থা থাকবে, এরকম ভোট। এবং বাংলাদেশের মানুষের মনে করার কারণ আছে এরকম একটি নির্বাচন, কারণ অতীতে আমরা দেখেছি 91 সাল, 96 সাল, 2001 সাল যদি আমরা বিবেচনা করি, বাংলাদেশের মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে একটি নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা একমাত্র একটি অরাজনৈতিক সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারই এনশিওর করতে পারে। এবং সেই জন্যই আমরা যখন আমাদের 31 দফা উপস্থাপন করেছিলাম, সেই সময় আমরা বলেছি আমরা কেয়ারটেকার সরকার আবার দেশে পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই। এবং পরবর্তীতে বিষয়টি অনেকেই বলেছেন, বিষয়টি বর্তমান সরকার কর্তৃক যে সংস্কার কমিশন হয়েছে সেখানেও আলোচিত হয়েছে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবশ্যই আমার দলের একজন সদস্য হিসাবে আমি ক্রেডিট নিতেই চাইব যে বাংলাদেশে সবচেয়ে প্রথম আমরাই এই কথাটি বলেছি, অর্থাৎ স্বৈরাচারের সময় আমরা যে 31 দফা উপস্থাপন করেছি আজ থেকে প্রায় 2.5 বছর আগে, সেখানে আমরা পরিষ্কারভাবে বলেছি বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা আমাদের 31 দফার মাধ্যমে একটি প্রস্তাব জাতির সামনে অনেক আগেই দিয়েছিলাম। সেই প্রস্তাবটি হচ্ছে, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন তার মেয়াদ 10 বছরের বেশি হবে না। পরবর্তীতে সরকার কর্তৃক গঠিত যে রিফর্ম কমিশন, সেখানে অন্যান্য অনেক দল আলোচনা করেছে, বাট এই কথাটি সর্বপ্রথম বিএনপি করেছিল, এটা ডকুমেন্টেড। কাজেই এটির ক্রেডিটও আমরা অবশ্যই গ্রহণ করতে চাই এবং আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তার প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, সাংবিধানিক যে সংস্কার, অনেক কিছু আছে, আমাদের অনেক কিছু হয়তো করা প্রয়োজন আছে। তারপরেও একটি বিষয় নিয়ে সুশীল সমাজের মধ্যে, সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে সহ বিভিন্ন জায়গায়
আলোচনা ছিল অনেক সময়, সেটি হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। এটি নিয়ে অনেক তর্ক বিতর্ক, ডিবেট, অনেক কিছু ছিল। 31 দফা যেদিন আমরা উপস্থাপন করি 22শে জুলাই, আমরা সেই 31 দফার মধ্যে বলেছিলাম যে অবশ্যই আমরা এই 70 অনুচ্ছেদ বিষয়টিকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি অবস্থানে নিয়ে আসতে চাই। দু একটি বিষয় ছাড়া এইটি সম্পূর্ণভাবে ধীরে ধীরে আমরা ওপেন করে দিতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা সকল সময় মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে, আমরা আমাদের 31 দফার মাধ্যমে সেটি উপস্থাপন করেছি। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন বক্তব্য সেটা উপস্থাপন করেছি। আমরা মনে করি আমরা যারা প্রতিদিনকার রাজনীতি করি, এই যে সংসদে 300 আসন, এই 300 আসনে যারা সদস্য নির্বাচিত হবেন, তারা প্রতিদিনকার রাজনীতি করছেন। কিন্তু এই প্রতিদিনকার রাজনীতির বাইরেও সমাজে অনেক মানুষ আছেন, চিকিৎসক হতে পারেন, লয়ার হতে পারেন, সাংবাদিক হতে পারেন, সিভিল সোসাইটির বিভিন্ন পর্যায়ের মেম্বার হতে পারেন, যাদেরও দেশের সম্পর্কে বা দেশ গঠন সম্পর্কে তাদের মূল্যবান মতামত বা উপদেশ অবশ্যই থাকতে পারে। কন্ট্রিবিউট করার মতন তাদেরও, দেশ গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদেরও অবস্থান অবশ্যই থাকতে পারে। আমরা সেই জন্যই চেয়েছি যে এই মানুষগুলোর মধ্যে থেকেও যারা চান তাদেরকে আমরা দেশ পুনর্গঠন বা রাষ্ট্র পুনর্গঠন প্রসেসের মধ্যে ইনভলভ করার জন্য, এবং সেজন্যই আমরা যখন প্রথম 31 দফা উপস্থাপন করেছি, সেই সময় অন্য আর কোনো দল বলার আগে আমরা সেই সময় বলেছিলাম যে দেশে আমরা উচ্চ কক্ষ, সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। আমরা চাই বাংলাদেশে সমাজের সকল শ্রেণী পেশা, শুধু রাজনীতিবিদদের বাইরেও যে সকল ব্যক্তি আছেন যারা কন্ট্রিবিউট করতে পারেন, সকলের মতামতের ভিত্তিতে, সকলের পরামর্শের ভিত্তিতে আমরা ধীরে ধীরে দেশকে সামনের দিকে পুনর্গঠন করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট আছে যা আপনারা দেখতে পাচ্ছেন, তবে আমি মনে করি সকল পয়েন্টগুলো এখানে হয়তো আলোচনা করলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সবকিছু হয়তো আজকে এখানে আলোচনা করছি না। এরপরে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো সুশাসন। আমাদের রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের মধ্যে আরেকটি চ্যাপ্টার আছে, সেটি হচ্ছে সুশাসন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা যত পরিকল্পনাই গ্রহণ করি না কেন, সকল পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে হয়, যে কোনো প্ল্যান আমরা গ্রহণ করি, এটাকে যদি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে অবশ্যই সুশাসন বলতে যা বোঝায় বা রুল অফ ল বলতে যা বোঝায়, সেটি আমাদেরকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতে হবে। একটি সরকার যদি সুশাসন দিতে না পারে, তাহলে তার কোনো পরিকল্পনা যেমন বাস্তবায়ন হবে না, জনগণেরও কোনো লাভ হবে না। এবং সেজন্যই সুশাসনের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে দুর্নীতির দমন বা দুর্নীতির যে করার ক্লাস, দুর্নীতির প্রভাব যে বিস্তার আমরা গত 2 যুগ ধরে প্রায় দেখেছি, সেই বিস্তারকে যে কোনো মূল্যে রোধ করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি একটি রাজনৈতিক দল যারা 2001 সালে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আমরা যখন পরিচালনার দায়িত্ব পাই, তখন আমরা একটি খুব কষ্টকর একটি বোঝা আমরা ইনহেরিট করি। কি সেই বোঝাটি? সেটি হচ্ছে দুর্নীতি। 2001 সালে বাংলাদেশকে আন্তর্জাতিক সংস্থা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল। আমরা যদি আন্তর্জাতিক ফ্যাক্টস ফিগারগুলো তারপর থেকে দেখি, 2001 সালের পর থেকে দেখি, বিএনপি খুব স্বাভাবিকভাবে এটি আমরা ইনহেরিট করেছিলাম, এই আনওয়ান্টেড যে লাইবিলিটিটা বা আনওয়ান্টেড যে বোঝাটা, এটা যেটা আমরা ইনহেরিট করেছিলাম। এবং তারপরে আমরা যদি খেয়াল করি, ফ্যাক্টস ফিগার যা বলে, বেগম খালেদা জিয়া সরকার পরিচালনা করার পর থেকে খুব কঠোর ছিলেন এই বিষয়ে, খুব কঠোর ছিলেন এই বিষয়ে। এবং তার কঠোরতার ফলে আমরা যদি স্ট্যাটিস্টিকগুলো দেখি, তাহলে আমরা দেখব ধীরে 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 বাংলাদেশ দুর্নীতিতে আস্তে আস্তে এইটাতে ডেভেলপ করতে থাকে। এবং 2000
সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করি, বাংলাদেশ দুর্নীতিতে যে চ্যাম্পিয়ন, এই অপবাদ থেকে বেরিয়ে এসেছিল বাংলাদেশ 2006 সালে। আমি যে স্কোরিংগুলো হয়েছে এই ফোল্ডারে আপনাদের কাছে যেটা আছে, সেই ফোল্ডারের মধ্যে স্কোরিংগুলো সব দেওয়া আছে, আমি ইন ডিটেইলে গেলাম না। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে বিএনপি সরকারই প্রমাণ করেছে একমাত্র যে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটি তারা জানে, এবং সেই কমিটমেন্টও আমাদের আছে। কাজেই ইনশাআল্লাহ দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখের নির্বাচনে আমরা বাংলাদেশের মানুষের সমর্থনে ইনশাআল্লাহ সরকার গঠনে সক্ষম হলে অবশ্যই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। এর ভিতরে অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনারা যদি এই পেজের সুশাসন, এই পেজটির একদম নিচে চলে যান, সেটি হচ্ছে ন্যায়পাল নিয়োগ, যেটি আমাদের অন্যতম লক্ষ্য, ন্যায়পাল নিয়োগ করা, যার মাধ্যমে আমরা আমাদের সুশাসনকে নিশ্চিত করার এক ধাপ এগিয়ে যাব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিগত 16 বছর ধরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি একটি দল, যেই দলের নেতা, কর্মী, সমর্থক সহ বহু মানুষ গুম, খুন, অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আজকে এখানে আমন্ত্রিত সকল অতিথির সামনে আমরা বলতে চাই, অবশ্যই আমরা চাই না যে ঘটনার ভিতর দিয়ে, যে বিভীষিকার ভিতর দিয়ে বিএনপি গিয়েছে, সেই ঘটনার আবার পুনরাবৃত্তি বাংলাদেশে হোক। কারণ এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে কোনোভাবেই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে, সহায় সম্পত্তি হারিয়েছে, কিন্তু প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। এবং সেজন্যই আমরা মনে করি সর্বস্তরে যত দ্রুত সম্ভব, দ্রুততার সাথে সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। একই সাথে 2024 সালের যে আন্দোলন হয়েছিল, সেখানে বৈষম্য নামক এই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাই, আমাদের ইচ্ছা, আমাদের লক্ষ্য, আমাদের হাতে দেশ পরিচালনার সুযোগ থাকলে আমাদের সর্বশক্তি দিয়ে আমরা চেষ্টা করব মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। অর্থাৎ প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, একটি বিষয় আজকে আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা যদি সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দিতে না পারি, একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের পরিকল্পনা আছে, আমরা এমন কোনো ব্যক্তিকে যদি এমন কোনো জায়গায় নিয়োগ দিই যার যোগ্যতা তার নেই, তাহলে সবচেয়ে আগে ক্ষতিগ্রস্ত হবে আমার সেই রাজনৈতিক সরকার। কারণ আমার পরিকল্পনা বাস্তবায়নের যোগ্যতাই তার নেই। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ। সেজন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, অবশ্যই আমাদেরকে মেরিটোক্রেসি অর্থাৎ মেধাকে আমাদের অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। যার যেই যোগ্যতা যেখানে, তাকে আমরা দিতে পারি। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে আমি যখন একজন মেধাবীকে, সে যেই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করুক না কেন, আমি যদি একজন মেধাবীকে তার নিজের জায়গায় পৌঁছতে সাহায্য করি, তখন সেখান থেকে একটি বিষয়ে চিন্তা ভাবনা করবে যে আজকে বিএনপি সরকার ছিল বলেই আমি আমার মেধার শক্তিতে এখানে আসতে সক্ষম হয়েছি। কাজেই বিএনপি সরকার নিরপেক্ষতা নিশ্চিত করেছে। কাজেই আমি চেষ্টা করব যে বিএনপি সরকার
নিরপেক্ষভাবে যাতে তার কাজ করতে পারে সেই চেষ্টা আমি করব। পুরো বিষয়টাকে আমি এইভাবে দেখি এবং সেই জন্যই আমি মনে করি যে যেইটার যোগ্য, যে আর যেই মেধা আছে তাকে সেভাবেই সুযোগ দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। সেই জন্য আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের শেষ যেই ঘটে স্থানীয় সরকার, সেখানে যদি আপনারা একটু দৃষ্টি দেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিএনপি বিশ্বাস করে স্থানীয় সরকার হলো গণতন্ত্র এবং উন্নয়নের প্রাণ কেন্দ্র। আমাদের এখানে অনেকেরই অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশ দেখার, বিশেষ করে ইউরোপের উন্নত দেশগুলো দেখার। আমি নিজেও অনেকদিন ইউকেতে থাকতে বাধ্য হয়েছি। আমি সেখানে যতটুকু দেখেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে স্থানীয় সরকার বলতে যে এই সরকারটিকে বোঝায়, এটিকে যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে দিতে সক্ষম হই, এটিকে যদি আমরা একটি প্রাতিষ্ঠানিক রূপ হিসেবে ধীরে ধীরে গড়ে তুলতে পারি, তাহলে দেশের অনেক সমস্যার সমাধান করা স্থানীয়ভাবে সম্ভব হবে। দুঃখজনকভাবে হলেও আমাদের দেশের টেকনাফের একজন মানুষকে বা তেঁতুলের একজন মানুষকে অনেক সময় ঢাকায় আসতে হয় বিভিন্ন কাজে, ছোট্ট একটি কাজে হয়তো তাকে ঢাকায় আসতে হয়। কিন্তু আমরা যদি ধীরে ধীরে স্থানীয় সরকার এটিকে যদি আমরা ধীরে ধীরে শক্তিশালী করে গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই এমনও পরিস্থিতি দাঁড়াবে যে কোনো একটি মানুষকে তার প্রয়োজনের জন্য, ছোটখাটো প্রয়োজনের জন্য হয়তো ঢাকায় আসার প্রয়োজন হবে না, সে স্থানীয়ভাবেই তার সমস্যার সমাধান করতে পারবে। শুধু তাই নয়, স্থানীয় সরকারটিকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে আমরা গণতন্ত্র নিয়ে যেই কথা বলছি, গণতন্ত্রের ভিত্তিটাকে শক্তিশালী করার জন্য যেই কথাটা বলছি, সেটিও করতে আমরা সক্ষম হব। কারণ জবাবদিহিটা স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে। জবাবদিহিতা যখন স্থানীয় পর্যায় থেকে তৈরি হবে, মানুষের জীবন মান উন্নয়ন হতে তখন বাধ্য, দুর্নীতি কমে আসতে তখন বাধ্য, প্রকৃত উন্নয়ন বলতে যা বোঝায়, আইন শৃঙ্খলা বলতে যা বোঝায়, সকল কিছু তখন ধীরে ধীরে ভালোর দিকে এগোতে থাকবে। সেই জন্য সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমরা চাই স্থানীয় সরকারগুলোতে পর্যাপ্ত অর্থ প্রদান করা এবং সেটির মাধ্যমে জনগণের ক্ষমতাকে ধীরে ধীরে শক্তিশালী করা, ধীরে ধীরে প্রতিষ্ঠিত করা। আমরা 20 কোটি মানুষের দেশ, ঢাকা থেকে আমরা কখনোই সার্বিকভাবে দেশের উন্নয়ন করতে সক্ষম হব না। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করতে পারি, জবাবদিহিতা তৈরি করতে পারি এবং লোকাল যে সমস্যাগুলো আছে সেগুলো যাতে স্থানীয় পর্যায়ে আমরা ধীরে ধীরে সমাধান করতে পারি।